প্রিয় দর্শক, একাত্তরের অর্থ সংলাপ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইকরাম কবির। আমাদের এই অনুষ্ঠানে আমরা দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য নিয়ে প্রতিদিন একজন অতিথির সাথে আমরা আলাপ করি। আজকে আমরা এই ফেব্রুয়ারি মাসে আমাদের বাংলাদেশ এবং সারা বিশ্বের প্রকাশনা শিল্প নিয়ে কথা বলার একটা সুযোগ পেয়েছি এবং সে কারণে আমাদের দর্শকদেরকে সময় দিচ্ছেন বাংলা প্রকাশের সিইও ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেহেদী হাসান। মিস্টার হাসান, অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের সময় দেওয়ার জন্য। তো প্রথমে জানতে চাইব যে আপনি কবে থেকে এই প্রকাশনা শিল্পের সাথে নিজেকে যুক্ত করলেন? মূলত আমার পড়াশোনার পর থেকেই আমি প্রকাশনার সাথে জড়িত। 2006 সাল থেকে এই প্রকাশনা বাংলাদেশে আত্মপ্রকাশ করে বাংলা প্রকাশ নামে। এটা আমাদের গ্রুপ অফ কোম্পানি, আমি গ্রুপের একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল। ব্যবসা তো আপনি বিভিন্ন ধরনের, আপনি ব্যাংকিংয়ের সাথে জড়িত, আরও অনেক বিজনেসের সাথে জড়িত। আপনার কেন মনে হলো যে আপনি প্রকাশনা শিল্পে আসবেন? প্রকাশনা দিয়ে এটি মূলত শুরু, কারণ এই যাত্রা প্রকাশনাটা যেহেতু আমি ছাত্র জীবনে লেখালেখি করতাম, তো সেখান থেকে প্রকাশনা শিল্পের সাথে বিভিন্নভাবে আমরা জড়িত ছিলাম। আমার ফাদার একজন টিচার ছিলেন, সো এই লেখালেখির যে ইচ্ছে সেখান থেকে অদম্য ইচ্ছে এবং নিজের কাজ করতে করতে লেখকদের সাথে পরিচিতি, দেশের ভালো লাগে, তাই তো? ভালো লাগে, অনেক ভালো লাগে। তো এখন আমাদের বাংলাদেশের প্রকাশনা শিল্পে ব্যবসার দিকটা কেমন, আপনার কাছে একটু জানতে চাই। আসলে বাংলাদেশে প্রকাশনা ব্যবসাটা যদিও একটু নিশ ব্যবসার মতোই, কারণ পাঠক বই পড়ে থাকেন, কিন্তু আসলে কিভাবে বইটা বাজারে আসে এই সম্পর্কে সম্যক ধারণা কখনো মনে হয় না যে পাঠকের কাছে পিছনের দিকটা বিহাইন্ড দ্য সিন এটা আসে। তো প্রকাশনা ব্যবসা হিসেবে আমি মনে করি যে পৃথিবীতে ইউকে এবং ইউএসএতে ইটস এ $3 billion or $4 billion মার্কেট, বিশাল বাজার। এবং দেশে সেগমেন্টাইজ ব্যবসাটা সেগমেন্টাইজ করা যায়, কে প্রকাশনা করবে, কে ডিস্ট্রিবিউট করবে। বাট এখানে যেমন আমরা একাই সব কিছু করি, আস্তে আস্তে এই সেক্টরটা বড় হচ্ছে দিন দিন, এবং আমরাও ওইদিকে এগুচ্ছি যাতে ইউরোপ এবং আমেরিকার সাথে স্ট্যান্ডার্ডে তাল রেখে আমরাও বইয়ের ব্যবসা প্রসার ঘটাতে পারি। ব্যবসা হিসেবে আমি বলবো যে দিস ইজ ভেরি ক্রিয়েটিভ অ্যান্ড ভেরি অর্গানাইজড। ব্যবসা কি তাহলে হচ্ছে বাংলাদেশে? আমরা শুনছি যে এরকম বই পড়া মানুষের সংখ্যা কমে আসছে, তাতে কি আপনার ব্যবসা হয়? আপনাদের প্রফিট করতে পারে? কিছুটা ইলেকট্রনিক মিডিয়া এবং অন্যান্য কিছু চাপে অনেকে মনে করছেন যে বইয়ের বাজার বোধহয় চুপসে যাচ্ছে। বইয়ের বাজারটা না, আসলে কারণ হচ্ছে বই শুরু থেকেই সেই 1800 সালের শেষ দিক থেকে যখন প্রেস শুরু, মানে প্রিন্টিংটা, সেই সময় থেকে লেখালেখি পড়া এই জিনিসটা চলেই আসছে। তো বই শুধুমাত্র আমি বলবো যে এটা এমন একটি পণ্য, মানে এটা আমাদের শুধু মনের খিদাই মিটায় না, বাসার যে ডেকোরেশনের জন্য যে বুকস শেলফ, স্টিল নাও ইন এ লাক্সারি অ্যাপার্টমেন্ট, ইন এ লাক্সারি অফিস, ইউ উইল সি সাম বুক শেলফ, অ্যান্ড সুন্দর সুন্দর বইগুলো ওখানে স্থান পায়। তো অবশ্যই বই শুধু পড়ার জন্য আমি বলবো যে এটা চাহিদা আছে তা না, প্রতিটি জায়গায় প্রতিটি ঘরে এখন কিন্তু বইয়ের চাহিদা আবার মধ্যে কয়েক বছরের জন্য এটা একটু স্থবির হয়ে গিয়েছিল, যে কারণে এই কোশ্চেনটা বারবার ঘুরে ঘুরে আসছে। বাট ইটস নাও অ্যাগেইন। কিন্তু তারপরে প্রশ্ন কিন্তু উঠছে যে বই পড়ার অভ্যাস মানুষের কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে নতুন টেকনোলজির কাছাকাছি যেতে হবে। ওই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে আপনার কাছে জানতে চাই যে আপনি বললেন যে ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে প্রিন্টিং সব কিছুই প্রকাশনা যে হাউস তারাই করে। তো আপনার মার্কেটিংগুলো আপনারা কিভাবে করেন? যেমন ধরেন ফেব্রুয়ারি মাসে একটা বড় বইমেলা হচ্ছে ঢাকা শহরে বাংলা একাডেমিতে, সেখানে আপনি একটা বড় মার্কেটিং এমনিতেই হয়ে যাচ্ছে, সবাই সেখানে যাচ্ছে। কিন্তু বছরের অন্য সময় যখন আপনার বইগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হয়, তখন আপনি কিভাবে মার্কেটিংগুলো করেন? এই মার্কেটিংটা আসলে ইভলভ হয়েছে। আমি বলবো যে আই এম লাকি, যখন আমি স্টার্ট করেছি আমি আইটির ছোঁয়াটা আগে থেকে পেয়েছি। তবে হ্যাঁ, আমাদের ট্রেডিশনাল মার্কেটিং ছিল আমাদের বুক সেলারদের মাধ্যমে, ওখানে ফেস্টুন, ব্যানার, ড্যাংলার টাঙিয়ে দেওয়া। তারপরে যারা আমাদের নিজস্ব, আমাদের একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যারা আমাদের নিয়মিত পাঠক আমরা ধরে রাখার চেষ্টা করি, লাইক সাবস্ক্রিপশন টাইপের। সো তাদেরকে আমরা চিঠি পাঠাতাম। বাট নাও ইট গট সো মাচ এক্সপ্যান্ডেড দ্যাট আমরা ফেসবুক, আমাদের বাংলা প্রকাশের ফেসবুকে সোশ্যাল মিডিয়ার কারণে আমরা অনেক সুবিধা পাচ্ছি। ইউটিউবে আমাদের বিহাইন্ড দ্য সিন যাচ্ছে, লেখকের ইন্টারভিউ যাচ্ছে, পাশাপাশি বইয়ের যে স্ক্রিপ্টের আমরা কিছু অংশ আমরা পিডিএফ আকারে অনলাইনে প্রত্যেকটি বইয়ের আমাদের ফ্রি পিডিএফ বইটা সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমরা দেওয়া আছে banglaprakash.com-এ। একটু আগে বলছিলাম যে গণমাধ্যমের সাথে প্রকাশকদের একটা সম্পর্ক থাকে, বাইরে যেটা আছে, আমাদের এখানে কি অবস্থা? এটা এখনও তেমনভাবে সত্যি কথা গড়ে ওঠেনি, তবে হ্যাঁ, ইটস অন দ্য প্রসেস। কারণ একসময় ইলেকট্রনিক মিডিয়া নিউজ পেপার বাংলাদেশে খুব কমতি ছিল, একটা ছিল। এখন ইন্ডাস্ট্রি ফ্লারিশ করতেছে একটার পর একটা, ইকোনমিক ইজ বুমিং।
এবং দেশে আসলে এটার জন্য আমাদের যে স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা অলসো দ্যাট ডাজ ম্যাটার। তো আমি মনে করি যে এই ধরনের অনুষ্ঠানগুলোতে যদি আমাদের প্রকাশকরা কথা বলেন, পাবলিশাররা তাদের রাইটস, তাদের কি সামনে দরকার, এই জিনিসগুলো নিয়ে কথা বলেন, এই ক্ষেত্রে আপনার ইলেকট্রনিক মিডিয়ারা অনেক বেশি সচেতন হবেন এবং গভর্নমেন্ট জানতে পারবে যে আসলে কী ধরনের রিপোর্ট পেলে তারা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবে। কিন্তু কারণ হচ্ছে যে প্রকাশনাটা এমন একটা বিজনেস, এটা খুব নিশ বিজনেস, আমি আগে বলেছি, মানে কেউ এই দিকে খেয়াল করতে চায় না, এটা একটু আন্ডারগ্রাউন্ডের মতোই, মানে সবাই বই পায় কিন্তু নোবডি হ্যাজ সেইং অ্যাবাউট দ্য সরকারের কাছ থেকে আপনার সরকারিভাবে আমাদের জাতীয়ভাবে কি এটাকে একটা ব্যবসা বলে রেকগনাইজ করা হয়? এটা এখনো ট্রেড লাইসেন্সের মাধ্যমে চলছে, বাট যদিও আমরা কর্পোরেট ফরম্যাটে চালাচ্ছি, বিকজ আমাদের ব্যবসাটা আমরা যেমন একটা আমাদের গ্রুপ অফ কনসার্নের মধ্যে নিয়ে এসেছি। আমাদের এই ছোট বড় বলবো না, সবাই ছোট থেকে বড় হয়, বড় হওয়ার কোনো সংজ্ঞা নেই। বড় আর ছোট থেকে বেটার ওয়ার্ড হচ্ছে কনস্টিটিউশন, ইনস্টিটিউশনালাইজড করা বা কনস্টিটিউশন, কোম্পানির কনস্টিটিউশনটা অ্যাপ্লাই করা। যদিও এটা কোম্পানি ফরম্যাটে চলছে না এখনো পাবলিশিং, কারণ এখানে মেইনলি আমাদের কাজটাই শুধু এডিট এবং লেখা প্রকাশ করে দেওয়া। কোনো কি পলিসি আছে সরকারিভাবে? আমার পাবলিকেশনে কোনো পলিসি নেই। সেক্ষেত্রে সরকারি যে বইগুলো আছে, যেমন বিজি প্রেস যেগুলো করে থাকে, গভর্নমেন্টের কিছু বই আছে যেগুলো গভর্নমেন্ট নিজে করে, ওটার জন্য যে পলিসি গাইডলাইন ওই পর্যন্তই, কিন্তু প্রাইভেট পাবলিশারদের জন্য খুব একটা বেশি পলিসি রাইটিং এর জন্য কোনো তেমন আছে, সেটা জাতীয় গণগ্রন্থাগার যেটা মেনটেন করে থাকে, বাট এটার অ্যাপ্লাইটা আমি বলবো যে আরো বিস্তৃতিশীল করে তারপর এটাকে নিয়ে বসে এটাকে আরো অনেক কিছু চেঞ্জ করার ব্যাপার আছে, এগুলো করে এটাকে আসলে অ্যাপ্লাই করতে হবে। শুধু থাকলেই হবে না। বাংলা একাডেমির সাথে আপনাদের অন্যান্য প্রকাশক আপনারা যারা আছেন তাদের সম্পর্কটা কি? ওকে, বাংলা একাডেমি actually they are also a government hand and they are also publisher also. তাদের অনেক নিজস্ব অনেক বই আছে বাংলা ব্যাকরণ নিয়ে, প্রমিত বানান রীতি নিয়ে। তো বাংলা একাডেমি মূলত বাংলা ভাষাটাকে টেক কেয়ার করার জন্য যত রকম উদ্যোগ নেওয়া দরকার, ইটস ওয়ার্কিং অ্যাজ এ হ্যান্ড ফ্রম গভর্নমেন্ট। বাংলা একাডেমির সাথেই সব কিছু আমাদের মোটামুটি কথাবার্তা বলে মেলা বা এই সংক্রান্ত অনেক কিছু করতে হচ্ছে, এবং আমরা প্রতিবার বাংলা একাডেমির সাথে কথা বলছি, যেহেতু মেলা প্রাঙ্গণ বা এই জায়গাগুলো বাংলা একাডেমির মধ্যেই। বাট বাংলা একাডেমি এবং আমরা পারস্পরিক বান্ধুত্বপূর্ণ এবং সহযোগীপূর্ণ যেই কাজটা করতেছি, এটা একটা কোলাবোরেশন ওয়ার্কের মতো। ওকে, আপনি বাংলা বইয়ের কথা বলছিলেন, তো ইদানিং দেখা যাচ্ছে যে বাংলাদেশের বেশ কিছু লেখক ইংরেজিতে যারা লেখেন তারা নভেল পাবলিশ করছেন, নানা ধরনের বই পাবলিশ হচ্ছে। বাংলাদেশে বছরে বছরে এখন হে ফেস্টিভ্যালও হচ্ছে, এরকম একটা সময় চলে এসছে। আপনার কি মনে হয় যে ইংরেজি বইয়ের বাজার বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে যেরকম আছে? ইংরেজি বইয়ের বাজার বাংলাদেশে আসলে পাঠক শ্রেণীতে আমি বলবো আসলে নেই, পাঠক শ্রেণীতে নেই, বাট ফর দ্য কর্পোরেটস অ্যান্ড ফর দ্য রিসার্চ, যেমন প্রতিটা বই যখন আমার রেফারেন্স দিবেন যে বাংলা প্রকাশের অমুক বই থেকে নেওয়া হয়েছে, এটা ভালো। আমার একটা ইংলিশ ভার্সন থাকলে আপনি ইউ ক্যান গিভ রেফারেন্স, বিকজ এটা সারা ওয়ার্ল্ডে যাবে। বাংলা ভাষাটাকে যদি আমরা এখন পৃথিবীর 8ম লার্জেস্ট ভাষা হিসাবে আমরা এটাকে অনেক ফ্লারিস্ট মনে করছি, কিন্তু আসলে 8ম লার্জেস্ট ভাষা হচ্ছে আমাদের এই বাংলাদেশের 16 কোটি লোক এবং পশ্চিমবঙ্গের লোক হিসাবে। এই রিজিয়ন যদি আপনি এক্সপ্যানশন ধরেন, রিজিয়নালি ততটা এক্সপ্যান্ডেড না, এটা ঘুরে গেলে বাঙালিদের মধ্যেই সীমাবদ্ধ। এখন কোনো বাঙালি কমিউনিটি আছে লস অ্যাঞ্জেলসে, আমেরিকাতে, ইউকেতে, ওনারা কি বাংলা বই কেনেন? ওনারাও বাংলা বই কেনেন, ওনারাও ইংলিশ বই কেনেন না, এটাই সবচেয়ে আইরনি। বরং আমি এটাই বললাম না আসলে যে ইন্ডিয়া যেভাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশটাকে ডেভেলপ করে আসছে বাচ্চা কাল থেকে, বয়স থেকে, স্কুল থেকে, এই ডেভেলপটা আমরা করি না বিধায় আমাদের যে 1% বা 2% যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, সেখান থেকে যেই বাচ্চারা প্রডিউস হচ্ছে তারা তো বইয়ের ধারে কাছে আমি মনে করি না যে আমরা যে ধরনের বই প্রকাশ করি এগুলো তারা পড়ে। তারা বেশিরভাগই সব ডিরেক্টলি ইউকে ইউএস এর সাহিত্যের প্রতি নির্ভরশীল হয়ে যায়। এখন চেষ্টা করতেছে অনেক ইংলিশ মিডিয়ামগুলো বাংলা ভাষাটাকে জোর করে তাদেরকে খাওয়ানোর, কিন্তু আসলে জোর করে তো কিছু করা যাবে না। জোর করে করা যাবে না বলেই আমি বলি যে গভর্নমেন্ট, পাবলিশার, স্কুলস, মানে এই ছোট জায়গা থেকে বাচ্চারা যাতে ওইভাবে গড়ে ওঠে এবং আমাদের এই টোটাল ট্রেডিশনটা যাতে তাদের দিকে ইম্প্যাক্ট করানোর জন্য ওই ল্যাঙ্গুয়েজটাকে ওই সহজভাবেই দেওয়ার মতো কিন্তু আপনার ব্যবস্থা করতে হবে। এবং আমি বলবো বাংলাদেশে খুব ভালো ইংলিশ রাইটার এই মুহূর্তে স্টিল এভরিডে আমি মনে করি যে কমছে। খুব ভালো ভালো কিছু লোক ছিলেন যারা পাবলিশিং ফরম্যাটের ইংলিশ কিন্তু ডিফারেন্ট, লাইক ইংলিশ জার্নালিজমের মতো। লাইক আপনার পত্রিকাগুলো যেরকম ইংলিশ লাগে, এই ইংলিশগুলো আমাদের অনেক নর্মাল ইংলিশ জানে, আমি মনে করি না যে তারা সবাই বুঝেন, কারণ এই জার্নালিস্টে ইউজ করে ইংলিশটাই ডিফারেন্ট। সো পাবলিশিংও একটা ইংলিশ আছে, যে ইংলিশটা আপনি না লিখলে
বাইরে এই বইটা মনে হবে। তাহলে কি আন্তর্জাতিক বাজারে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশে সালমান রুশদি অথবা আপনার অরুন্ধতী এদের মতো রাইটার জন্ম নেওয়া কি সম্ভব না? রাইটার জন্ম নেওয়া অবশ্যই সম্ভব, এবং অনেকেই লেখালেখি করেন, কিন্তু লেখালেখির পর আমি মনে করি যে আপনি যাদের নাম বলেছেন তারা ধর্ম বর্ণ সবকিছুর বাইরে গিয়ে, অসাম্প্রদায়িকতার বাইরে গিয়ে যেভাবে লিখছেন, ফলে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট হচ্ছে, কারণ ইন্টারন্যাশনালি হিউম্যান রাইটস ভেরি স্ট্রং। এখানে আপনি কোনো কিছু সাম্প্রদায়িককে কেন্দ্র করে কোনো কিছু লিখবেন, আপনি খুব ভালো ইংলিশ জানলেন, কিন্তু আপনার ওই মনের ভিতর থেকে মনের জানালাটা অনেক ওপেন, বিস্তৃত, ওয়াইড থাকতে হবে। একটা লেখকের মন কখনোই একটা সাবজেক্ট কেন্দ্রিক লেখা শুরু করলে ইউ উইল বি লস্ট। আপনাকে লিখতে হবে সব মানে ওয়ার্ল্ড কনসেপশন একেবারে সব, এবং আপনাকে উঠে এবং এইরকম বই পাবলিশ করার মতো পাবলিশারও বাংলাদেশে থাকতে হবে। রাইট, আমরা আশা করব যে আপনি সেরকম একজন পাবলিশার। শুধু আমি কেন, এটা আমি আশা করব যে এই পৃষ্ঠপোষকতা পেলে অনেকে, যেমন এখন অনেক তরুণরা ইভেন্ট ম্যানেজমেন্টের দিকে ঝুঁকছে, হ্যাঁ, ইলেকট্রনিক মিডিয়ার দিকে ঝুঁকছে, ব্যাংক পেশার দিকে ঝুঁকছে। পাবলিশিংটাও এরকমভাবে আমরা যদি ফোকাস করতে পারি, তারা এখানেও অবদান করবে। এইবার আবার একটু ফিরে আসি বিক্রির দিকে, যে আপনি একটু আগে বলছিলেন যে অনলাইনের মাধ্যমে আপনি ঢাকার বাইরে এবং সারা দেশে এবং দেশের বাইরে আপনার অডিয়েন্সের কাছে পৌঁছতে চাচ্ছেন। তো অনলাইনে থেকে আমরা কিনবো কিভাবে? এখনও কি ওই পরিস্থিতি এসেছে যে একটা বই আমি অনলাইন থেকে কিনবো, এবং তারপরে পেমেন্ট সিস্টেম কি ওরকম হয়েছে? আসলে দেশে এখনও অনেকগুলি লোকাল কোম্পানি আপনারা দেখছেন যে মানি ম্যানেজমেন্টের জন্য থার্ড পার্টি কোম্পানি, ব্যাংকেরই সাব ব্যাংকের মতো একটা, যেমন বিকাশ, বিভিন্ন ধরনের ব্র্যান্ডগুলো কাজ করতেছে। বাট দিস ইজ নট দ্য ফরম্যাট ইন আউটসাইড। এখানে পেপাল বা যারা কাজ করতেছে ওয়ার্ল্ড ওয়াইড, এটার মেইন কাজ হচ্ছে আমাদের যে বাইরের সাথে যে মানি ট্রানজ্যাকশনের বিষয়, এখানে কিন্তু আমরা কনস্টিটিউশনের বাইরে গেলেই কিন্তু লন্ডারিং হয়ে যাবে। মানি লন্ডারিং ইজ ভেরি ব্যাড, মানে ভেরি ব্যাড থিং ফর এনি কান্ট্রি। এটা অনেক ক্ষতি করে দেশের অর্থনীতি। এটাকে আমাদের বাংলাদেশ ব্যাংক যদি ওন করে এই প্রবলেমটা, বাংলাদেশ ব্যাংক আমি ফার্মার্স ব্যাংকের ডাইরেক্টর হিসেবে আমি 2-3 বার অলরেডি এটা নিয়ে কথা বলেছি যে আমাদের পেমেন্ট গেটওয়ে এটা নাই। এই পেমেন্ট গেটওয়েটা আমাদের সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় প্রবলেম। কারণ আমি একটা লেখকের $100 পেমেন্ট আমি নিউ ইয়র্কে দিব, সেটা পারছি না। আমাদের সময় শেষ হয়ে আসছে, ছোট্ট করে আপনি একটা শেষ প্রশ্নের উত্তর দেবেন। সেটি হলো যে বাংলাদেশে ই বুক, ইলেকট্রনিক বুক বিক্রি করা সম্ভব কিনা? আমি বলবো যে বাংলা প্রকাশ অলরেডি, যেমন অ্যামাজনের সাথে আমাদের একটা চুক্তি হয়ে গেছে, এবং উই আর ওয়ার্কিং অন দ্যাট, যে নিজে সাইট করে যেভাবে 100টা সাইট হয়ে গেছে এখন, আমি মনে করি না কোনো সাইট শেষ পর্যন্ত যদি সাকসেস করতে পারে, আই উইল গিভ দেম থ্যাঙ্কস, বাট দিস ইজ নট দ্য প্রপার ওয়ে। আপনাকে ফলো করতে হবে বাইরের কোম্পানিগুলোর সাথে, কারণ বাংলাদেশের এখনও মার্কেটটা অনেক ছোট। একটা সাইট মেনটেন করতে গেলে যে পরিমাণ কনজিউমার দরকার, এই কনজিউমার আমাদের দেশে এখনও গড়ে ওঠে নাই, আর আপনি ততদিন ধরে রাখতে পারবেন না। সো অ্যাকচুয়ালি অ্যামাজনের মতো সাইট বা তারা যদি বাংলাদেশে লঞ্চ করে, বা এরকম কপিরাইট মেনটেন করতে হয়, নকল বই হয়, এগুলো যাতে না যায়, এবং যেমন আমি নিজেও ইবুক পড়ি, আমার ইবুকে আমার 100-150 মতো বই ডাউনলোড করা, এবং এটা ক্যারি করতে ইজি, বাট দ্যাট ডাজন্ট মিন আমি ওই বইটার পেপার ব্যাক ভার্সন কিনছি না। পেপার ব্যাক ভার্সন কিন্তু আমি আবার এয়ারপোর্ট বিভিন্ন জায়গা থেকে আবার আসার সময় সংগ্রহ করছি, কি খুঁজতেছি বইটা, কারণ পেপার ব্যাকটা এটা হচ্ছে আমার ডেস্কে থাকবে, আমি দাগাবো। ভবিষ্যৎ, আমাদের প্রকাশনা শিল্পের ভবিষ্যৎ অনেক ভালো, অনেক ভালো। এতে সবাইকে আমি সবার সহযোগিতা পেলে এটা অনেক ভালো দিকেই যাবে। মিস্টার হাসান, আপনাকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকদের সময়। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছিলেন ৭১-এর অর্থ সংলাপ। আমরা কথা বলছিলাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেহেদী হাসানের সাথে বাংলাদেশে প্রকাশনা শিল্প নিয়ে। আশা করি তার মাধ্যমে বেশ কিছু তথ্য আপনাদেরকে জানাতে পেরেছি যে আপনাদের কাজে লাগতে পারে, ভালো লেগেছে। আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল এই একই সময় আবারও দেখা হবে। ৭১-এর সাথেই থাকুন।